নমস্কার দর্শক, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আমি রয়েছি কবির আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এসএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির প্রাক্তন সভাপতি এবং সর্বভারতীয় ছাত্রনেতা প্রতীকুর রহমান। আপনারা প্রত্যেকেই জানেন, নতুন করে বলার কিছু নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য উত্তাল, স্বাভাবিকভাবেই উত্তাল, কারণ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় একজন শিক্ষার্থী, তার রাজনৈতিক রং, তার রাজনৈতিক দল যাই হোক না কেন, ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর। এই বিষয়ে আমরা ছাত্র নেতা প্রতীকুর রহমানের বক্তব্য নেব। প্রতীক, তোমাকে স্বাগত জানাই। থ্যাংক ইউ। প্রাথমিকভাবে একটা কথা জানতে চাই। দেখো, এই বিষয়টার ইম্প্যাক্ট ভয়ঙ্কর, কিন্তু ওভারঅল বিষয়টাকে কিভাবে দেখছো, মানে কিভাবে জাজ করছো গোটা বিষয়টাকে? দেখুন, প্রথম কথা হচ্ছে, এই দেশের মাটিতে ভগৎ সিংয়ের মাথার দাম উঠেছিল, মাস্টারদা সুজিত সেনের মাথার দাম উঠেছিল। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যখন সুদীপ্ত গুপ্ত রাস্তায় নেমেছিল, তখন মমতা ব্যানার্জি পুলিশ মাথা থেতলে খুন করেছিল। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সৈফুদ্দিন মোল্লা যখন রাস্তায় নেমেছিল, তৃণমূলের গুন্ডারা তাকে মাথা থেতলে খুন করেছিল। তৃণমূলের লক্ষ্য হচ্ছে মাথা থেকে যাতে প্রশ্ন না বের হয়, মাথা থেকে যাতে বিরুদ্ধ স্বর না বের হয়, মাথা থেকে যাতে শাসকের চোখে চোখ রেখে যাতে কেউ প্রশ্ন করতে সাহস না পারে, সেজন্য মাথাকে গুঁড়িয়ে দাও। সেই কারণে আমরা দেখলাম যে এই যাদবপুরের শিক্ষামন্ত্রী একজন ছাত্রর প্রায় মাথার উপর দিয়ে গাড়ি চালানোর উপক্রম করলেন, এবং যদি খুব ভুল না হয় 14টা সেরাই করেছে, কোনো রকমে বেঁচেছে। দাবি কী ছিল? পেন অ্যান্ড সিম্পল দাবি, শিক্ষা ব্যবস্থা বাঁচাতে হবে। এই যে 8,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, দায় কার? শিক্ষামন্ত্রীর। প্রতি বছর নিয়ম করে মাধ্যমিকের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, উচ্চ মাধ্যমিকের ড্রপ আউটের সংখ্যা এবছর প্রায় 3 লাখের উপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেছে, ড্রপ আউট বাড়ছে। দায় কার? শিক্ষামন্ত্রী। গোটা শিক্ষাক্ষেত্রে বাস্তুকুকুর বাসা বেঁধে আছে, তৃণমূলের দুর্নীতি ভরে গেছে। যারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে তারা গিয়ে রাস্তায় বসে আছে, আর যারা শিক্ষক হওয়ার যোগ্যতা রাখে না তারা গিয়ে ছাত্রদেরকে ক্লাস নিচ্ছে। ড্রাইভার কে নেবে? শিক্ষামন্ত্রী। ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না কেন, এই প্রশ্ন ছাত্ররা শিক্ষামন্ত্রীর কাছে করতে গেছিল বিকাশ ভবনে। উনি দেখা করলেন না। ছাত্ররা মার্কশিট নিয়ে গেছিল যে আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে 100-র মধ্যে 0 পেয়েছেন, আপনার ওই চেয়ারে বসার যোগ্যতা নেই। কথা বলতে গেছিলেন, আপনি ধৈর্য ধরে কথা শুনতে পারলেন না ছাত্রদের, এত অসহিষ্ণু আপনি। ছাত্রদেরকে লাঠিপেটা করে বিকাশ ভবন থেকে বের করে দিলেন। সেই ছাত্ররা স্বাভাবিকভাবে যখন শুনেছে যাদবপুরে আসছেন, ওরা বলেছে 3-4 দিন আগে আমরা কথা বলতে চাই শিক্ষামন্ত্রীর সঙ্গে, ছাত্র সংসদ নির্বাচন কবে হবে সেই প্রশ্ন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। ওখানে শিক্ষামন্ত্রী যেভাবে বহিরাগত নিয়ে এসে যাদবপুরে কেওয়াস তৈরি করলেন, ছাত্রদেরকে হামলা করার চেষ্টা করলেন এবং একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলেন যে ছাত্ররা যেন শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করছে। কেন আক্রমণ করতে যাবে? তারা স্কুল কলেজে পড়ে, তারা কেউ গুন্ডা নয়। তারা বোমা, পিস্তল, ছুরি, কাঁচি নিয়ে ক্যাম্পাসে যায় না, তারা বই নিয়ে ক্যাম্পাসে যায়। তারা ক্যাম্পাসের মধ্যে যুক্তি তর্ক, নিজেদের মধ্যে মতানৈক্যর পরেও যুক্তি তর্ক নিয়ে ক্যাম্পাসে আলোচনা করে, শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করে। আপনি রাজ্যের শিক্ষামন্ত্রী একটু সহিষ্ণু হতে পারলেন না? আপনি ছাত্রদের সঙ্গে একটু কথা বলতে পারলেন না? এত অসহিষ্ণু যে প্রশ্ন করার অপরাধে আপনি একজন ছাত্রের উপর দিয়ে গাড়ি চাপিয়ে দেবেন। দেখুন, আমি তো আইনের ছাত্র। যখন কোনো ড্রাইভার কারোর উপরে গাড়ি চাপিয়ে দেয়, পুলিশের প্রথম যেটা পুলিশ করে, ওই গাড়ির ড্রাইভার, ওই গাড়ির চালক যিনি আছেন তার টেস্ট করে, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কিনা, তোমরাও জানো। শিক্ষামন্ত্রীর গাড়ি এই ঘটনা করলো, পুলিশ শিক্ষামন্ত্রীর গাড়িকে ডেকেছেন? শিক্ষামন্ত্রীর নির্দেশ চাপা দেয়নি তো? অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু অতি সক্রিয় পুলিশ যেভাবে ছাত্রদের নামে কেস করার চেষ্টা করছে, কেস করছে এবং ধরপাকড় করছে, এটা খুবই লজ্জাজনক ঘটনা। কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি? ফলে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছাত্র সমাজ, আজকের গোটা পশ্চিমবঙ্গে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার জবাব দিয়েছে, এবং আজকেরও এটা প্রমাণ হয়ে গেছে। ক্যাম্পাসের মধ্যে এসএফআই আছে, তৃণমূল বহিরাগত নিয়ে আক্রমণ করার চেষ্টা করছে। তৃণমূলের ক্যাম্পাসে শক্তি নেই। যেদিন ছাত্র সংসদ নির্বাচন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, যেদিন ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে কথা বলতে পারবে, ভয়ডস হয়ে যাবে। ইট পাটকেলের প্রসঙ্গে আমি একটা কথা বলি, তোমার হয়তো শুনতে একটু অস্বস্তিকর লাগতে পারে প্রতীক, কিন্তু এটা তো দৃশ্যতেই দেখা গিয়েছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির, যে গাড়িতে তিনি ছিলেন সেই গাড়ির উইন্ডশিল্ড ভাঙা, এবং ব্রাত্য বসু দাবি করেছেন তার গায়ে কাঁচ এসে পড়েছে। সেটা কখন আপনার সামনে আপনার বাবাকে যদি কোনো গাড়ি চেপে দেয়, আপনি কি করবেন? স্বাভাবিক রিয়াকশান কি করবে? অতগুলো ছাত্রদের মবের মধ্যে ছাত্রদের যদি চাপিয়ে দেয়, আমি জানি না, এখনও কোনো ভিডিওতে সেটা দেখা যায়নি। উনি বলেছেন কাঁচ ভেঙেছে, বাট ভিডিওতে ছবি দেখেছি আমরা, ভিডিওতে দেখা যাচ্ছে চড় মেরেছে, স্যান্ডেল ছুঁড়ে মেরেছে, কেউ ইট মারেনি। শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ অক্ষত ছিল, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, আপনাদের ভিডিওতে আমরা দেখেছি।
মানে কাজ কি তাহলে শিক্ষামন্ত্রী নিজে ভাঙেননি তো? আচ্ছা, প্রশ্ন অনেকগুলো প্রশ্ন এই ন্যারেটিভটা তোমরা তুলে আছো। আচ্ছা, আমরা ন্যারেটিভ তুলছি না, আপনাদের সংবাদ মাধ্যমের ভিডিও ফুটেজে আমরা স্পষ্ট দেখেছি শিক্ষামন্ত্রীর গাড়ি গাড়ি চাপড় মেরেছে, একদম স্যান্ডেল ছুঁড়ে মেরেছে, ইট পাটকেলকেও ছুটতে আমরা তোমার সঙ্গে ভালো সম্পর্ক হবে সম্ভবত দেবাংশু ভট্টাচার্য, তোমারই সমসাময়িক বিরোধী। আমার সঙ্গে ভালো সম্পর্ক নাই, কিন্তু বিরোধী ছাত্র নেতা দেবাংশু তো বলছে প্রতীক যে গোটা ঘটনাটা সাজানো জামার ডিজাইন এবং রং দেখে বোঝা যাচ্ছে যে ইন্দ্রানুজ রায় নয়। আমরা যে এর আগে সৃজন ভট্টাচার্য প্রেস কনফারেন্স করছে, একটা ভিডিও আমরা দেখিয়েছি। এখন জানি না দেবাংশু গাঁজা খেয়েছিলেন কিনা বা অন্য কিছু খেয়েছিল কিনা, ও সম্পর্কে বলতে খারাপ লাগে, বেচারা এত ফাউল করে। তো ওই বলেছিল যে গাদ্দারদের আটকে দেবো, আমি মমতা ব্যানার্জির দরজার সামনে আমি পাপোশ হয়ে ছুঁয়ে থাকবো, সেই পাপোশ মারিয়ে সবাই ঢুকছে। ছেলেটা এত ফাউল করে এবং তাকে এমন একটা সিটে দাঁড় করিয়ে হারিয়েছে, বেচারার জন্য কষ্ট হয়। এই বেচারা সবাই জিতলো তৃণমূলে, যে বেচারাটা জিততে পারেনি। তো ফলে তৃণমূলে প্রাসঙ্গিক হয়ে থাকার জন্য এইসব ভিডিও, ফেক ভিডিও তৈরি করে এখন ভেসে থাকার চেষ্টা করছে। ওর জন্য দয়া হয়, করুণা হয়, এর চেয়ে বেশি কী বলতে পারে বিরোধী ছাত্র সংগঠনের কলিগ হিসেবে। তোমার বন্ধুর কথা বললাম, এবার তোমার অভিভাবক স্থানীয় শিক্ষক স্থানীয় একজনের কথা বলি, সৌগত রায়। তিনি বলেছেন যে যাদবপুরকে এইরকম শিক্ষক বলুন না, আমার কোনো শিক্ষক একমাত্র সুবিরাজ ভট্টাচার্য আমার কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি এখনও জেলের মধ্যে আছেন। আমার কোনো শিক্ষক যদি আমার সামনে টাকা নিয়ে থ্যাংক ইউ বলতেন, না প্লিজ, মানে এটা নেওয়া যায় না। আচ্ছা, আমি প্রতিক্রিয়াটা তোমার নেওয়ার চেষ্টা করবো। তিনি বলেছেন পুলিশ ডেকে যাদবপুরকে মুক্ত করতে হবে। প্রথম কথা হচ্ছে, সৌগতবাবু এটা স্বীকার করেছেন যে তৃণমূলের গুন্ডাতে যাদবপুর দখল হবে না, তাই পুলিশ দিয়ে দখল করতে হবে। আপনি একবার নয়, অরূপ বিশ্বাস বলেছেন 1 মিনিট সময়, আপনি 365 দিন সময় নিন এবং মমতা ব্যানার্জিকে খোলা চ্যালেঞ্জ করছি, যদি হিম্মত থাকে আপনি 365 দিন যাদবপুর ক্যাম্পাসে এসে ক্যাম্পেন করুন আর 1 বছর পরে নির্বাচন করুন, তৃণমূলে বাতি দেওয়ার কোনো লোক পাবেন না। তো এই রাগে যাদবপুরের প্রেসিডেন্সিতে ওয়েলকাম, অলওয়েজ ওয়েলকাম। কিন্তু ঘটনাচক্র কোনো তৃণমূলের ইউনিট আছে, তাদের কাজ কি? তাদের কাজ রিপোর্ট করা, তাদের কাজ শুধুমাত্র রিপোর্ট করা ছাড়া কিচ্ছু নেই। আচ্ছা, যাদবপুরে তো স্বপ্নদ্বীপের সময় নতুন প্রজেক্ট লঞ্চ হয়েছিল, রাজন্যানে কি নাম ছিল, আমি এই প্রসঙ্গে কোথায় খবর আছে তোমাদের সমসাময়িক ছাত্রনেত্রী রাজন্যা হালদার যাদবপুরের প্রেসিডেন্ট, কোথায়? হ্যাঁ, মানে তো তৃণমূলের কোথায়? তো ফলে যাদবপুর হচ্ছে এমন একটা, যাদবপুর প্রেসিডেন্সি পশ্চিমবঙ্গে এমন একটা ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে আপনি বিরোধিতা করে আপনি খবরে ভেসে আসতে পারেন, নেতা হতে পারেন। তো সেই নেতা হওয়ার লোক তো সবাই ছাড়তে চায় না। আর ব্রাত্য বসু আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, মাননীয় বলতে লজ্জা করে, তাই মাননীয়টা বলছি না, দুর্ভাগ্য হলো এটাই সত্যি। উনি বুঝতে পারছেন ওনার পুরনো কলিগরা এখন জেলের মধ্যে আছে, যে কোনো মুহূর্তে ওনার টানা হাজারা হতে পারে। সেই কারণে নতুন করে প্রাসঙ্গিক হওয়ার কারণেই যাদবপুরে গিয়ে একটু নাটক ফাটক করলেন আর একটু তৃণমূলে প্রাসঙ্গিক হলেন। উনি তো কয়েকদিন আগে জল পুলিশ না স্থল পুলিশ, অভিষেক না মমতা বোঝা যাচ্ছিল না, এটা করে একটু প্রাসঙ্গিক হতে চাইলেন, এর চেয়ে বেশি কিছু না। আচ্ছা, এই জায়গায় দাঁড়িয়ে আমার তোমার কাছে একটা প্রশ্ন, এটাও হয়তো তোমার কাছে একটু অস্বস্তিকর লাগবে, কিন্তু প্রশ্নটা করতে হবে। তাহলে বামপন্থীরা কি যাদবপুর প্রেসিডেন্সির মানে এখানে একটা সেরিব্রাল কলোনি তৈরি হচ্ছে, মানে যাদবপুর প্রেসিডেন্সির মধ্যে বামপন্থীরা কনফাইন্ড, তার বাইরের যে বিপুল বাংলা সেটা মমতাময়। আজকের গোটা পশ্চিমবঙ্গের মাটিতে, যদি তোমার কথার উত্তর আমি আজকের দিনের উদাহরণটা দিচ্ছি, আজকের গোটা পশ্চিমবঙ্গে যাদবপুর প্রেসিডেন্সিতে একটাও ঘটনা ঘটেনি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে এসএফআই কর্মীরা মার খেয়েছে। তো যদি বিদ্যাসাগর এসএফআই না থাকতো তাহলে মার খেত কীভাবে? গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে এসএফআইয়ের কর্মীরা মার খেয়েছে। গোটা রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন কলেজে এসএফআইয়ের কর্মীরা মার খাচ্ছে। আসলে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এমন ন্যারেটিভ তৈরি করছে, তৃণমূল তো গণতন্ত্রের কথা বলে, দিক না গণতন্ত্র, ছাত্র সংসদ নির্বাচন করে দেখাক না গণতন্ত্রের পরিবেশ দিয়ে। তৃণমূলের কত ধক আছে বোঝা যাবে, এসএফআইয়ের কত ধক আছে বোঝা যাবে। অভিযোগ তোমাদের সময় গণতন্ত্র ছিল না, কোথায়? বছরের পর বছর সব ক্যাম্পাসে এসএফআই নিরঙ্কুশ আধিপত্য নিয়ে সাম্রাজ্য বিস্তার করে চলেছে। আমি যে কলেজে পড়াশোনা করেছি, ডায়মন্ড হারবার ফকিরচাঁদ কলেজ, আমি যে কলেজে পড়াশোনা করেছি, দীর্ঘ 25 বছর ছাত্র পরিষদ ছিল। তখন বামপন্থী সরকার একদম মধ্য গগনে, সূর্য তখন মধ্য গগনে। এই যে কলকাতাতে বসে আমি আজকের আপনাদের সঙ্গে কথা বলছি, এই কলকাতায় এখান থেকে 1/2 কিলোমিটারও দূর হবে বঙ্গবাসী কলেজ। সরকার মধ্য গগনে তখন বঙ্গবাসী কলেজে কারা ক্ষমতায় ছিল, কারা দায়িত্বে ছিল? সিটি কলেজে কারা দায়িত্বে ছিল? পশ্চিমবঙ্গের এবং একাধিক কলেজ বলে দেবো, যে কলেজে তৃণমূল বা ছাত্র পরিষদ ক্ষমতায় ছিল বা ডিএসও ক্ষমতায় ছিল। তো ফলে এই কথা শুধুমাত্র বলবার জন্য বলা হয়, আসল ঘটনাটা উল্টো। হ্যাঁ, এই যে ঠিক
একেবারে যে জ্যোতিবাবু তোমাদের একেবারে যে তিনি বলতেন যে উড়িয়ে দেবো সংগঠন নিয়ে আমি কি করবো, সেটা তো বটে। তারপরেও এটা ঠিক যে কিছু জায়গায় এরকম কিছু ঘটনা ইনসিডেন্ট ঘটতে পারে, কিন্তু একটা ব্যতিক্রমী ঘটনাকে দিয়ে আপনি জেনারেলাইজ করতে পারবেন না। কিন্তু পশ্চিমবঙ্গে এটি ব্যতিক্রমী ঘটনা নয়। পশ্চিমবঙ্গে সর্বতোভাবে আজকের সমস্ত কলেজের মধ্যে ছাত্রদের কথা বলার কোনো অধিকার নেই। এসএফআই ছেড়ে দিন, একজন সাধারণ ছাত্র যার ভর্তি ফিস বেড়ে গেছে, যার বাবা রিক্সা চালায়, ভ্যান চালা, সেমিস্টার সিস্টেমের কারণে স্কুলে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কলেজে পড়তে পারছে না, গিয়ে ছাত্র সংসদে গিয়ে বলছে আমি ভর্তির ব্যবস্থা করে দাও, তার কাছে টাকা যায় যে 5,000 টাকা দাও তবে তুমি পাস করবে। আচ্ছা, প্রতীকুর রহমান, দেবাঞ্জন দে, সৃজন ভট্টাচার্য, তোমরা কি ব্রাত্য বসুর কাছে কৃতজ্ঞ? গোলাপ ফুলের তোড়া পাঠাবে? কারণ তিনি মেলালেন যে আইসার সঙ্গে তোমাদের আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল, সেই ইন্দ্রানুজ রায়কে নিয়ে আজকে তোমরা পলিটিক্যাল ডিভিডেন্ট পাচ্ছ বলে। একদমই না। প্রথম কথা হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের মাটিতে গত বছর থেকে, তার আগে যখন সৃজন আমি রাজ্য সম্পাদক সভাপতি ছিলাম, সেই সময় আমরা সুদীপ্ত গুপ্তের ঘটনা নিয়ে বা স্টুডেন্ট এগেন্স্ট ফ্যাসিজম এনআরসি সিএ নিয়ে, তোমাদের হয়তো মনে থাকবে, আমরা একটা ব্যানার করেছিলাম স্টুডেন্টস এগেন্স্ট ফ্যাসিজম। সেই ব্যানারে আমরা সমস্ত ছাত্র সংগঠনকে রেখেছিলাম, সেখানে আইসা এসেছিল। এটাই তো বিউটি অফ ক্যাম্পাস। ক্যাম্পাসের মধ্যে তর্ক থাকবে, ক্যাম্পাসের মধ্যে আলোচনা থাকবে, ক্যাম্পাসের মধ্যে আমি তোমার বিরুদ্ধে বলবো, তুমি আমার বিরুদ্ধে বলবে, তারপরে দিনের শেষে তোমার ছাত্রত্ব আমার ছাত্রত্ব একই ক্যান্টিনে বসে, একই টেবিলে বসে চায়ের গ্লাসে চুমুক দেবো। এটা তো তৃণমূল কালচার নয়। ওই বালু বলেছিল তৃণমূলের সিপিএমের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। আসলে তৃণমূল এটা বিশ্বাস করে, তৃণমূলের রাজনীতি যে বিশ্বাস করে না তার সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না, সে পশ্চিমবঙ্গে বুকে বাঁচতে পারে না। কারণ আমি তো গ্রামের ছেলে, আমাদের গ্রামে একটা কথা আছে, মা গুনে বেটি আর আটা গুনে রুটি। মা যেমন হবে বেটি তেমন হবে, আটা যেমন হবে রুটি তেমন হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী, যে রাজ্যের একটা রাজনৈতিক দলের সুপ্রিমো যখন বিধানসভা থেকে প্রকাশ্য বলে মুখে 10 বছর লিকো প্লাস লাগিয়ে বসে থাকুন, তার চেলা চামুন্ডারা, তার ভাই ভাইপোরা তো এরকম হবে, এটা স্বাভাবিক। ফলে ওরা ওই ক্যাম্পাসে বিশ্বাস করে না, যেখানে একসঙ্গে বিভিন্ন মতের ছাত্ররা এক জায়গায় আসবে, তাদের মত আদান প্রদান করবে এবং পরস্পর বিরোধিতা করবে, কিন্তু তাদের ছাত্রত্ব আবার একটা জায়গায় এক টেবিলে বসিয়ে একসঙ্গে বাড়িতে যাওয়া, বন্ধুত্ব, এই সম্পর্ক তৃণমূলের কালচারে নেই, এই সম্পর্ক বিজেপির কালচারে নেই। মা গুনে বেটি আটা গুনে রেটি, তোমার এই গ্রাম্য যে প্রবাদটি, আমি এবার এটাকে একটুখানি ক্রস করবো এবং এই প্রশ্নটা শুনে তোমার একটু ভালো লাগতে পারে। সাঁকরাইলের তৃণমূলের ব্লক সভাপতির ছেলে কলকাতা জেলা কমিটির এসএফআইয়ের সদস্য অভিনব বসু, এটা তোমাদের পক্ষে একটা বিরাট একটা মানে প্রথম কথা বিরাট পোস্টার। একদমই পোস্টার নয়। অভিনব বসুর পরিচয় ওর বাবার পরিচয় না। বাবা বলেছেন যে ছেলের সঙ্গে সম্পর্ক নেই। সম্পর্ক আছে, এই বললাম না, আমার কথা তো মিলে গেল। তৃণমূলের কালচার এটাই যে বিরোধী কেউ করলে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আচ্ছা, বাবা ছেলে আলাদা মত হতে পারে না কেন? সম্পর্ক রাখবে না কেন? ব্রাত্য বসুর বাবার সঙ্গে পথ চলে যাওয়ার সব ভয় আছে। বিষ্ণু বসু কিন্তু আমৃত্যু বামপন্থী ছিলেন। পথ চলে যাওয়ার ভয় আছে তৃণমূলের। আমিও তো কংগ্রেসি বাড়ির, মানে আমার মামার বাড়িতে আমি বড় হয়েছি, কট্টর কংগ্রেস বাড়ি এখন তৃণমূল করে। বামপন্থী রাজনীতি একটা আদর্শের ভিত্তিতে হয়, বাবা কাকা জ্যাঠাদের হাত ধরে হয় না। আর নেতার ছেলে এখানে নেতা হয় না, এখানে পিসির ভাইপো নেতা হয় না, এখানে তলা থেকে লড়াই করে স্ট্রাগল করে একটা আদর্শে বিশ্বাস করে উঠে আসতে হয়। সেটাই স্বাভাবিক। তার বাবার মানে অভিনবের বাবার পরিচয়টা এখানে নয়, ওর পরিচয় নিজেই। ও লড়াই করে উঠে এসছে, ও ক্যাম্পাসে রাজনীতি করছে এবং অভিনব মতো অসংখ্য, অভিনব নিজে একটা, ও নিজেই বলেছে ওর মতো অসংখ্য ছাত্রছাত্রী গোটা পশ্চিমবঙ্গে আছে যারা এই সময় তৃণমূল ফ্যামিলি থেকে এসে তারা রাজনীতি করছে। এরকম অনেক জেলার সম্পাদক সভাপতি আছে যাদের আমি বলে দিতে পারবো, যাদের বাড়িতে তৃণমূল করে কিন্তু তারা এসএফআই জেলা সম্পাদক। তো ফলে এটা নতুন। যেমন আমার দক্ষিণ দিনাজপুরে আছে যে প্রেসিডেন্ট, আচ্ছা, এরকম অনেক আছে, অনেক। আমি আমার নিজের কথাই তো বললাম। আচ্ছা, আমি নিজে, এরকম অসংখ্য আছে। ফলে এটা নতুন কিছু নয়। দেখুন, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে আদর্শের সঙ্গে আদর্শের লড়াই। আমরা যখন ক্যাম্পাসে পড়েছি, যখন কলেজে যাচ্ছি, আমি নিজে পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম, আমি যখন রাজনীতি নিয়ে পড়াশোনা করছি, আমি যখন মার্ক্সবাদ পড়ছি, আমার তো মার্ক্সবাদ কী জানবার আগ্রহ থেকে আমি বুঝছি মার্ক্সবাদ কী, সমাজতন্ত্র কী। তৃণমূলের কোনো আদর্শ আছে, বিজেপির নয় একটা আদর্শ আছে, বোঝা যায়। আরএসএস জন্য একটা পলিটিক্যাল হিন্দুত্ব, সকল ওদের ভাষায়। হিন্দু আর পলিটিক্যাল হিন্দুত্বের সঙ্গে আকাশ আর পাতালের পার্থক্য আছে। ওরা হিন্দু আর পলিটিক্যাল হিন্দুত্বকে এক জায়গায় করে নিয়ে এসে ন্যারেটিভ নামাতে চায়, ওদের লেখা বইতে আছে। তো একজন ক্যাম্পাসে পড়া ছাত্র যখন এই বইগুলো পড়বে, সে তো জানতে পারবে, সে তো বুঝতে পারবে, তার মধ্যে তো সংঘাত হবে। সেই সংঘাত থেকে সে ঠিক, সে ভুল, কোনটে ঠিক কোনটে ভুল, কোনটে সাদা কোনটে কালো, সে তো বুঝতে শিখবে। এবং আমার ধারণা অভিনব সাদা কালো চিনতে শিখেছে এবং বুঝতেও শিখেছে। তোমাদের পক্ষে একটা বিরাট পোস্টার যে তৃণমূলের, তবুও মানুষের মধ্যে তৃণমূলের পক্ষে বিরাট পোস্টার যে গোবরে পদ্ম ফুল ফুটেছে, এটা তৃণমূলের পক্ষে বিরাট পোস্টার
যে কংসের ঘরে কৃষ্ণের জন্ম হয়েছে, ফলে এটা আমাদের কাছে বিরাট প্রশ্ন নয়। এটা ইতিহাস সাক্ষী আছে, যেখানে যদি আপনি পুরাণ দেখেন, গীতা দেখেন বা অন্যান্য দেখেন, শাসক তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি এসেছে, সে হিরণ্যকশিপু হতে পারে, কংসের ঘরে কৃষ্ণও হতে পারে। ফাইন। আমার একেবারে শেষ প্রশ্ন, আমি একটা অদ্ভুত ভিডিও দেখলাম, এটা সবাই দেখেছে বা আমার দর্শকও দেখেছেন, আর ঠিক চাপা পড়ার আগের মুহূর্তে ইন্দ্রানুজ তিনি কিন্তু অভিনবকে ঠেলে সরিয়ে দিলেন। একটা বন্ধুত্বের একটা অদ্ভুত কোলাজ তৈরি হলো। এবং মানে এই যে তুমি যে প্রশ্ন করতে চাইছিলে, ইন্দ্রানুজ তার কয়েকদিন আগে এসএফআই এর বিরুদ্ধে পোস্ট করেছে, তোমরাই বলছো করেছে, সেটা স্বাভাবিক। আমি বললাম তো তার ভিন্ন মত থাকতে পারে, তারপরেও দাঁড়িয়ে ধরো যাদের বিরুদ্ধে পোস্ট করেছে সেই ছাত্র সংগঠনের কর্মীকে ঠেলে সরিয়ে দিচ্ছে, দ্যাটস কল কমরেডশিপ। এর মানে বন্ধুত্ব, ছাত্রত্ব। সেই ছাত্রত্ব থেকে করেছে যে আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমার পাশে আমার সহযোদ্ধা, অন্য ছাত্র সংগঠন অন্য মতের তার সঙ্গে মিল নাও থাকতে পারে, কিন্তু আমি যদি শহীদ হই, আমি যদি মৃত্যুবরণ করি এই লড়াই করতে গিয়ে, আমি একা যাই, ও যাতে বেঁচে যায়, কারণ ও যদি বেঁচে থাকে ও লড়াইটা টেনে নিয়ে যাবে। এই তো মানে ব্যাটন একজনের হাত থেকে অন্যজনের হাতে এইভাবেই তো যায়। এই লড়াই তো ক্যাম্পাস শেখায়, আর ক্যাম্পাস এই লড়াই শেখায় বলেই ক্যাম্পাসগুলোকে বন্ধ করে দাও। তোমরা, আমার একেবারে শেষ প্রশ্ন, তোমরা কখনোই স্বীকার করবে না যে তোমরা সিপিআইএমের ছাত্র সংগঠন, তোমরা বলো যে তোমরা একটি স্বাধীন ছাত্র সংগঠন যে রাজনৈতিকভাবে সিপিআইএমকে নির্বাচনের সময় সহযোগিতা করো। ফাইন, আগামী 2026-এ তোমরা সিপিআইএমকে সমর্থন করবে। আমি সিপিআইএমের এজেন্ডার উপরে ডিপেন্ড করবে। সিপিআইএম যদি মানে আমাদের আমি ধরে এজেন্ডা যদি ঠিকঠাক করে, আমি সিপিআইএমকে সমর্থন আমি মেনে নিলাম। 2026-এ কি এই কোলাজটা একটা বৃহত্তর রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্ম দিল, বৃহত্তর বাম ঐক্যের জন্ম দিল? পশ্চিমবঙ্গের মাটিতে এসএফআই দীর্ঘদিন ধরে বাম ঐক্যের কথা বলছে, এবং আপনি যে রাজনৈতিক দলের কথা বললেন, সেই রাজনৈতিক দল আমি যতটুকু জানি, সেই রাজনৈতিক দলও তাদের সর্বোচ্চ জায়গা থেকে গত 3 বছর ধরে এই বৃহত্তর বাম ঐক্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে, নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে, বিজেপি তৃণমূলের স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে বৃহত্তর বাম ঐক্যের কথা বলে আসছে, এবং এই বৃহত্তর বাম ঐক্য করবার চেষ্টা করে যাচ্ছে। তো ফলে এটা নতুন কোনো ঘটনা নয়। যখন তোমার ঘাড়ের উপরে বিজেপির মতো, আরএসএসের মতো একটা বিপদ, তোমাদের ভাষায় বিপদ, এবং জনগণের বিরোধী, তার বিরুদ্ধে মোকাবিলা করার জন্য শুধুমাত্র তুমি সিপিএম, আমি সিপিএম, তুমি অন্য পার্টি করো, আমি অন্য পার্টি করি, তুমি কংগ্রেস, তুমি অন্য, এই ভাগ করার কোনো দরকার নেই। এদের বিরুদ্ধে মানুষের লড়াই, ঐক্যবদ্ধ লড়াই। লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই। এই লুটে খাওয়া মানুষের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ লড়াই, সমস্ত শক্তিকে একত্রিত করবার লড়াই। সেটা এই কাজ এর আগেও পশ্চিমবঙ্গে হয়েছে, ভবিষ্যতেও হবে। অনেক ধন্যবাদ প্রদীপ কথা বলার। এতক্ষণ আমরা কথা বললাম এসএফআই এর প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় ছাত্রনেতা প্রতিকুল রহমানের সঙ্গে। একাধিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, শুধুমাত্র সারফেসের খবর না, খবরের ভেতরের খবর, তার অ্যানালিসিস নিয়ে আমরা কথা বললাম। এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টস পাওয়ার জন্য আপনার চোখ থাকতে হবে কবির সৌরভের ইউটিউব চ্যানেল। নমস্কার। থ্যাংক ইউ।